প্রিয় ছাত্রছাত্রী, আজকের আলোচ্য বিষয় ছন্দ। ছন্দ নিয়ে আজ একটি আলোচনা করব। প্রথমেই আমরা জেনে নেব যে ছন্দ কি বা ছন্দ বলতে আমরা কি বুঝি। ছন্দয়তি আহ্লাদয়তি ইতি ছন্দ। ছন্দের চ ছ। অতঃ যেন আনন্দঃ উৎপদ্যতে তদেব ছন্দঃ। ছন্দয়তি আহ্লাদয়তি ইতি ছন্দ, অর্থাৎ যা আনন্দ উৎপাদন করে তাই হলো ছন্দ। যা আনন্দ উৎপাদন করে তাই হলো ছন্দ। ছন্দবদ্ধ পদং পদ্যম, আর এই ছন্দবদ্ধ পদকে বলা হয় পদ্য। ছন্দবদ্ধ পদং পদ্যম, অর্থাৎ এই ছন্দবদ্ধ পদকে বলা হয় পদ্যম। এই পদ্যং কি না, পদ্যং চতুষ্পদী তচ্চ বৃত্তং জাতি রীতি দ্বিধা বৃত্তম অক্ষর সংখ্যাতং জাতির মাত্রা কৃতা ভবেৎ। পদ্যং চতুষ্পদী তচ্চ বৃত্তং জাতি রীতি দ্বিধা বৃত্তম অক্ষর সংখ্যাতং জাতির মাত্রা কৃতা ভবেৎ। অর্থাৎ পদ্যং চতুষ্পদী, অর্থাৎ চারটি চরণ নিয়ে বা পাদ নিয়ে এক একটি পদ্য হয়। এই পদ্য কি না, বৃত্তং জাতি রীতি দ্বিধা। এই বৃত্ত পদ্য আর জাতি পদ্য ভেদে দুই প্রকার, অর্থাৎ বৃত্ত ছন্দ জাতি ছন্দ ভেদে দুই প্রকার। বৃত্তম অক্ষর সংখ্যাতং, অত্র এবং উচ্চতে বৃত্তম অক্ষর সংখ্যাতং, অর্থাৎ অক্ষর সংখ্যার দ্বারা নির্ণীত যে পদ্য তাকে বলা হয় বৃত্ত পদ্য। অর্থাৎ অক্ষর সংখ্যার দ্বারা নির্দিষ্ট যে পদ্য তা হলো বৃত্ত পদ্য। আর জাতির মাত্রা কৃতা ভবেৎ, আর মাত্রার দ্বারা নির্ণীত যে বৃত্ত তাকে বলা হয় জাতি বৃত্ত বা জাতি ছন্দ। বৃত্তম সম্বন্ধে অত্র এক শ্লোকঃ পরিদৃশ্যতে। সমম অর্ধ সমং বৃত্তম বিষমং চেতি তত্রিধা সমম সমচতুষ্পাদং ভবত্ত অর্ধ সমং পুনঃ আদি তৃতীয় বদ ঐশ্য পাদস্তুর্য দ্বিতীয় অবৎ ভিন্ন চিহ্ন চতুষ্পাদং বিষমং পরিকীর্তিতম। অত্র এবং উচ্যতে ইয়ৎ সমম অর্ধ সমম বৃত্তম বিষমং চেতি তত্রিধা। অর্থাৎ এই বৃত্ত ছন্দ সমম অর্ধ সমম আর কি না বিষম বৃত্ত। অর্থাৎ বৃত্ত ছন্দ, বৃত্ত কি না সমবৃত্ত, অর্ধ সমবৃত্ত আর বিষম বৃত্ত ভেদে তিন ভাগে বিভক্ত। তার পরের লাইনে বলা হচ্ছে সমম সমচতুষ্পাদং ভবতি। অর্থাৎ সমং অর্থাৎ সমবৃত্তর কি না চারটি পাদেই সমান সংখ্যক অক্ষর থাকবে। এই শ্লোকে বলা হয়েছে যে সমবৃত্তে চারটি পাদে বা চরণেই কি না সমান সংখ্যক অক্ষর থাকবে। অর্ধ সমং পুনরায় অর্ধ সম কিরকম, অর্থাৎ অর্ধ সমবৃত্ত কিরকম না আদি তৃতীয় বদ ঐশ্য পাদস্তুর্য দ্বিতীয় অবৎ। অর্থাৎ প্রথম পাদে যতগুলো অক্ষর থাকবে তৃতীয় পাদে অনুরূপ অক্ষর থাকবে, বা তৃতীয় পাদের অনুরূপ অক্ষর প্রথম পাদে থাকবে। এবং পাদস্তুর্য, তুর্য শব্দের অর্থ চতুর্থ। চতুর্থ পাদে যে অক্ষর থাকবে দ্বিতীয় পাদেও সেই সংখ্যক অক্ষর থাকবে, কিন্তু লঘু গুরু ক্রমে তৃতীয় পাদের অনুরূপ অক্ষর থাকবে প্রথম পাদে এবং দ্বিতীয় পাদের অনুরূপ অক্ষর থাকবে চতুর্থ পাদে। তখন সেই বৃত্ত হবে অর্ধ সমবৃত্ত। আর কি না ভিন্ন চিহ্ন চতুষ্পাদং বিষমম পরিকীর্তিতম। অর্থাৎ প্রত্যেক পাদে বা চরণে যদি লঘু গুরু ক্রমে যদি ভিন্ন সংখ্যক অক্ষর থাকে তখন তাকে আমরা বলবো কি না বিষম বৃত্ত ছন্দ। এরপর আমরা পরের স্লাইডে যাব। সেখানে বলা হয়েছে
যে সমস্তং বৃত্তছন্দঃ সাংকেতিকই দশভিরক্ষরৈ নির্দিশ্যতে তথা মজ রস তজ ভন গল ইতি। অর্থাৎ সমস্ত বৃত্তছন্দ সাংকেতিক 10টি অক্ষরের দ্বারা নির্দিষ্ট হয়। সেই 10টি অক্ষর কি কি? না ম জ রস ত জ ভন গল। আচার্যেন গঙ্গাদাসেন ছন্দমঞ্জরি ইতি গ্রন্থে উচ্যতে কি না মরস্ত জব্ধগৈ লান্তৈ রেভি দশভিরক্ষরৈ সমস্তং বাংময়ং ব্যাপ্তং ত্রৈলোক্যমেব বিষ্ণুনা। গঙ্গাদাসেন কি উচ্যতে? না গঙ্গাদাসেন উচ্যতে যে ত্রিভুবনং যথা বিষ্ণুনা পরিব্যাপ্তং। অতএব গঙ্গাদাসেন উচ্যতে যে ত্রিভুবনং যথা বিষ্ণুনা পরিব্যাপ্তং, ত্রিভুবন যেমন বিষ্ণুর দ্বারা পরিব্যাপ্ত, তথা বাংময়ং বৃত্তছন্দঃ ব্যাপ্তং মজ রস তজ ভন গল ইতি দশভিরক্ষরৈ। তেমনি বাংময়ং অর্থাৎ বৃত্তছন্দ ম জ রস ত জ ভন গল এই 10টি অক্ষরের দ্বারা ব্যাপ্ত। ত্রিনি অক্ষরাণি মিলিত্বা একঃ গণঃ ভবতি। 3টি অক্ষর নিয়ে একটি গণ হয়। এবং ত্রিবর্ণ বিশিষ্টা অষ্টগণা সন্তি। এইরূপ ত্রিবর্ণ বিশিষ্ট 8টি গণ রয়েছে। অর্থাৎ কি না মজ রস তজ ভন ইতি। এই 8টি গণ কি কি? না ম জ রস ত জ ভন, এই হলো 8টি গণ। এগুলি ত্রিবর্ণ বিশিষ্ট, অর্থাৎ 3টি অক্ষর নিয়ে কি হয় না এই গণগুলি হয়। আর গ গণ ল গণশ্চেতি একাক্ষর বিশিষ্ট। তাহলে কি না একাক্ষর বিশিষ্ট গণ হলো কোনটি? না গ এবং ল। এই হলো মোট 10টি গণ। কি না ম জ রস ত জ ভন গ এবং ল। তাহলে ম জ রস ত জ ভন এগুলি হলো কি না ত্রিবর্ণ বিশিষ্ট। আর গ এবং ল এই যে দুটি গণ এগুলি হলো একাক্ষর বিশিষ্ট। এরপরে আমরা এই গণ সম্বন্ধে একটু জেনে নেব। তার একটি শ্লোক এখানে বলা হয়েছে। অত্র অয়ং শ্লোকঃ উচ্যতে অয়ং শ্লোকঃ পরিদৃশ্যতে মস্ত্রী গুরু স্ত্রীলঘুশ্চ নকারো ভাদি গুরুঃ পুনরাদি লঘুর্যঃ যো গুরু মধ্যগত রলমধ্যঃ সোহন্ত গুরু কথিত হন্ত লঘিস্থ গুরুরেক গোকারস্তু লোকারো লঘুরেককঃ ক্রমেণ চৈনং রেখাভি সংস্থানং দর্শতে যথা। অত্র এবং উচ্চতে গণ সম্বন্ধে এখানে এরকম বলা হয়েছে যে মস্ত্রী গুরু অর্থাৎ ম গণের 3টি গুরু হবে। এখানে দেখা যাচ্ছে ম গণের 3টি গুরু, মস্ত্রী গুরু, ময়ের 3টি গুরু। ত্রিলঘুশ্চ নকারো অর্থাৎ 3টি লঘুকার না নকারো, দন্তন্বয়ের 3টি লঘু। আর ভাদি গুরু ভয়ের আদি গুরু অর্থাৎ যার আদি গুরু এবং পরের 2টি লঘু সেটি হলো ভ। পুনরাদি লঘুর জ, যার পুনরায় আদি লঘু সেটি হলো জ, অর্থাৎ জয়ের পুনরায় আদি লঘু, আদি হবে লঘু এবং পরের 2টি হবে গুরু, সেটি হবে জ। আর কি না যো গুরু মধ্যগত, যার গুরু মাঝে আর দুপাশে 2টি লঘু সেটি হবে বর্গজ। আর কি না রল মধ্য, র ল মধ্য, রয়ের ল লঘু মধ্য অর্থাৎ লঘু মাঝে থাকবে, দুদিকে গুরু থাকবে, সেটি হবে র। আর সোহন্ত গুরু, সোহন্ত দন্তস্বযুক্ত অন্ত স, দন্তস্ব অন্ত গুরু অর্থাৎ দন্তস্বয়ের কি হবে না অন্তে গুরু হবে অর্থাৎ শেষ গুরু হবে, অর্থাৎ সামনে যে দুটো সে দুটো কি হবে না লঘু হবে। আর অন্ত লঘু ত, আর অন্ত লঘু কার হবে না তয়ের, অর্থাৎ তকারে হবে অন্ত লঘু, প্রথমে 2টো গুরু এবং পরে হচ্ছে লঘু, শেষে হচ্ছে লঘু, অন্তে লঘু। আর গুরুরেক গোকারস্তু লকারো লঘুরেকক অর্থাৎ গয়ের 1টি গুরু আর লয়ের 1টি লঘু। আরো একটি জিনিস জেনে নেওয়া দরকার, আমরা এখানে আমি উল্লেখ করেছি, সেটা যে জ্যোতি বলতে আমরা কি বুঝি। তা জ্যোতি কি না জ্যোতির জিহ্বষ্ট বিশ্রাম স্থানং। একটি শ্লোক পাঠকালে যেখানে জিহ্বা বিশ্রাম নিতে চায়, জিহ্বা যেখানে বিশ্রাম নিতে চায় সেই যে বিশ্রাম স্থল
সেই বিশ্রাম স্থলকে বলা হয় জ্যোতি। এইভাবে আমরা মজ রস তজ ঘন গল এটা আমরা বুঝে নিলাম, এবং মস্ত্রী লঘু মস্ত্রী গুরু স্ত্রী লঘুশ্চ নকারো ভাদি গুরু পুনরাদি লঘুর্য যো গুরু মধ্যগত রোল মধ্য সোহন্ত গুরু ইত্যাদি প্রকারেণ আমরা বুঝে নিলাম। এরপরে আমাদের জেনে নিতে হবে যে গুরু আমরা কি করে বুঝবো, যে কোন কোনগুলো গুরু, সেই বিষয়ে একটি শ্লোক রয়েছে। তো অত্র শ্লোক উচ্যতে শ্লোক দৃশ্যতে আচার্যেন গঙ্গাদাসেন ছন্দমঞ্জরি ইতি গ্রন্থে গুরুর লক্ষণম উচ্যতে সানুসারশ্চ দীর্ঘশ্চ বিসর্গী চ গুরুর ভবেত বর্ণ সংযোগ পূর্বশ্চ তথা পাদান্ত গোহপি বা। অর্থাৎ তিনি কি বললেন না, তিনি বললেন যে সানুসারশ্চ অর্থাৎ অনুসার যুক্ত বর্ণ। পরবর্তী শ্লোকের নিচে আমি লিখেছি যে অনুসার যুক্ত বর্ণ, দীর্ঘশ্চ অর্থাৎ দীর্ঘস্বর যুক্ত বর্ণ, বিসর্গী চ অর্থাৎ বিসর্গযুক্ত বর্ণ, যদ্যপি ছবিতে ঢেকে গেছে, আর কি না বর্ণ সংযোগ পূর্বশ্চ অর্থাৎ সংযুক্ত বর্ণাৎ পূর্ব বর্ণ, অর্থাৎ সংযুক্ত বর্ণের পূর্ব বর্ণ, পাদান্ত স্থিত বর্ণশ্চ গুরুর ভবতি, এবং পাদান্ত স্থিত বর্ণ কি হয় না গুরু হয়, পাদান্ত স্থিত বর্ণ গুরু হয়। তাহলে অনুস্বার যুক্ত বর্ণ, দীর্ঘস্বর যুক্ত বর্ণ, বিসর্গ যুক্ত বর্ণ এবং সংযুক্ত বর্ণের পূর্ববর্তী বর্ণ আর কি না পাদান্ত স্থিত বর্ণ গুরু হয়। এ কথা বললেন কে না আচার্য গঙ্গা দাস, তার ছন্দমঞ্জরি গ্রন্থে তিনি বললেন সানুসারশ্চ দীর্ঘশ্চ বিসর্গী চ গুরুর ভবেত বর্ণ সংযোগ পূর্বশ্চ তথা পাদান্ত গোহপি বা। প্রয়োজন অনুসারে ন পাদান্ত লঘুস্বর কদাপি গুরু কদাপি বা গুরুস্বর লঘু ভবতি। প্রয়োজন অনুসারে কখনো কখনো লঘুস্বর গুরু এবং গুরুস্বর লঘু হয়। এই চিহ্নের দ্বারা ইতি চিহ্নেন গুরু, আর এই রকম অর্ধচন্দ্রাকার চিহ্নের দ্বারা ইতি চিহ্নেন চ লঘু নির্দিশ্যতে। এবং তাহলে এই রকম চিহ্ন অর্থাৎ চিহ্নের দ্বারা কি না গুরু আর অর্ধচন্দ্রাকার যে চিহ্ন, এই চিহ্নের দ্বারা কি হয় না লঘু নির্দেশ করা হয়। এরপর আমরা একটু আরো ভালো করে অক্ষরগুলো বুঝে নিই যে গুরু কিরকম ভাবে কোনগুলো। যেমন সানুসারস্য অনুস্বার যুক্ত বর্ণ, যেমন ক যুক্ত অনুস্বার কং, ত যুক্ত অনুস্বার তং, ব যুক্ত অনুস্বার বং, দন্তন্য যুক্ত ময়হন্ত সমান নম ইত্যাদয়, এগুলি হলো অনুস্বার যুক্ত বর্ণ, সুতরাং এগুলি গুরু। দীর্ঘস্ব অর্থাৎ দীর্ঘস্বর যুক্ত কোনগুলো দীর্ঘস্বর না আ, দীর্ঘই, দীর্ঘ, ডবল ডি, এ, ওই, ও, ও, এগুলি হলো দীর্ঘস্বর। এই দীর্ঘস্বর যদি বর্ণে যুক্ত থাকে তখন সেটি গুরু হবে। তাই কা, কি, কয় দীর্ঘই, কয় দীর্ঘ কু, কয় ডবল ডি ক্রি, কয় একারে কে, কয় ওইকারে কই, কয় ওকারে কো, কয় ওকারে কৌ, এগুলি হলো দীর্ঘস্বর। আর কি বিসর্গী অর্থাৎ বিসর্গ যুক্ত যে বর্ণ কিরকম ক যুক্ত বিসর্গ ক, ব, দন্তন্য যুক্ত বিসর্গ ন ইত্যাদয়, এগুলি হলো গুরু। অর্থাৎ যদি অনুস্বার যুক্ত থাকে, যদি বিসর্গ যুক্ত থাকে এবং যদি কি না দীর্ঘস্বর যুক্ত থাকে তখন সেগুলো গুরু হবে। আর কি না বর্ণ সংযোগ পূর্বশ্চ পুষ্পং যুক্ত কন্যা বিপ্রহ ভর্তু ইত্যাদয়। এখানে কি পুষ্পং তাহলে পয় হস্য লঘুস্বর যুক্ত, সুতরাং লঘু গুরু নয়, কারণ দীর্ঘস্বর যুক্ত নয়, হস্যস্বর যুক্ত। কিন্তু মূর্ধন্যস্বয় পরে সংযুক্ত বর্ণ রয়েছে, সুতরাং সংযুক্ত বর্ণের পূর্ববর্তী বর্ণ হয় তা গুরু হবে এবং তার মাথায় এরকম মাত্রা গুরু চিহ্ন দিতে হবে। যুক্ত এখানে কয়ত সংযুক্ত বর্ণ, তার পূর্ববর্তী বর্ণ গুরু। কন্যা দন্তন্য জফলা আকার সংযুক্ত বর্ণ, তার পূর্ববর্তী বর্ণ গুরু। বিপ্র বয়সী পয় রফলা অর্থাৎ পয় র সংযুক্ত বর্ণ, সুতরাং তার পূর্ববর্তী বি গুরু। ভর্তৃ তয় রেপ হস্য সংযুক্ত বর্ণ, তার পূর্ববর্তী স্বর ভয়, ভয়ের উপরে কি হয়েছে না গুরু হয়েছে। সুতরাং সংযুক্ত, কিন্তু মনে রাখতে হবে যে সংযুক্ত বর্ণ গুরু হয় না, সংযুক্ত বর্ণের পূর্ববর্তী বর্ণই কিন্তু গুরু হয়। আর কি পাদান্ত গোহপিবা মানে পাদান্ত বর্ণ কখনো কখনো প্রয়োজন অনুসারে ছন্দ অনুসারে গুরু হতে পারে বা লঘু হতে পারে, এইটি আমাদের মাথায় রাখতে হবে। এরপরে আমরা লঘু গুরু কিভাবে নির্ণয় করব। পরীক্ষায় অনেক সময় আসে যে কি না ছন্দ নির্ণয় করো,
ছন্দ নির্ণয় করতে হলে প্রথমে কি করতে হবে না, প্রথমে তিনটি অক্ষর নিয়ে আমাদের ভাগ করে দিতে হবে শ্লোকটিকে ভাগ করে দেওয়ার পরে লঘু গুরু নির্ণয় করতে হবে। লঘু গুরু নির্ণয় করলে আমরা গণ পেয়ে যাব, আর গণ যখনই পেয়ে যাব তখনই সেই গণ অনুসারে কি ছন্দ আমরা বুঝে নিতে পারবো। সুতরাং আমরা বলতে পারবো যে এটি এই ছন্দ। যেমন এখানে আমি দুটো উদাহরণ দেখিয়েছি যে কৃষ্ণ সর্প শিশু নেব চন্দনাহ। এখানে কৃষ্ণ স, তার পয়রেপ তালব্য সহস্র তিনটি ভেঙে দিয়েছি, দন্তন্বয়ে একার ব চ ভেঙে দিয়েছি তিনটি, শেষে দুটি থেকে গেছে, সুতরাং একটি একটি করে ভেঙে দিয়েছি। কি পাওয়া যাচ্ছে দেখি, কৃষ্ণ কয়েরি, কয়েরি কি হয়, কয়ে ডবল রি হলে গুরু হয়, কয়েরি অর্থাৎ হর্ষস্বরযুক্ত, সুতরাং লঘু হয়, কিন্তু লঘু হলেও সংযুক্ত বর্ণের পূর্ববর্তী বর্ণ, সুতরাং গুরু। আবার কি সংযুক্ত বর্ণ গুরু হয় না, সুতরাং লঘু হয়েছে। দন্তস্ব লঘু হয়, কিন্তু লঘু হলে হবে কি না পরবর্তী পয়েরেপ সংযুক্ত বর্ণ রয়েছে, সুতরাং তার পূর্ববর্তী বর্ণ হয় গুরু। আবার কি পয়েরেপ সংযুক্ত বর্ণ, এ তো সংযুক্ত বর্ণ লঘু হয়, সংযুক্ত বর্ণের পূর্বস্বর গুরু হয়, কিন্তু সংযুক্ত বর্ণ লঘু হয়, লঘু হয়েছে। তালব্যস্বয় হর্ষই লঘু হয়েছে, তালব্যস্বয় হর্ষই দীর্ঘই নয়, দীর্ঘইকার হলে সংযুক্ত হলে দীর্ঘস্বর যুক্ত হলে গুরু হতো, সুতরাং লঘু। আবার কি তালব্যস্বয় হর্ষও লঘু। আবার দন্তন্যে একার বলেছিলাম যে এ দীর্ঘস্বর যুক্ত, সুতরাং গুরু। ব লঘু হর্ষস্বর যুক্ত। চ গুরু কেন হয়েছে, চ তো লঘু হওয়ার কথা না, দন্তন্বয় দ পরে সংযুক্ত বর্ণ আছে, তার পূর্ববর্তী বর্ণ, সুতরাং গুরু। দন্তন্বয় দ সংযুক্ত বর্ণ লঘুই হয়, গুরু হয় না, কিন্তু সংযুক্ত বর্ণের পরেই যদি আবার সংযুক্ত বর্ণ থাকে তাহলে অবশ্যই গুরু হতো। আবার দন্তন্য বিসর্গ, এখানে বিসর্গযুক্ত বর্ণ, সুতরাং গুরু। এইভাবে আমরা যদি দেখি তাহলে কি পেলাম, প্রথমে পেলাম গুরু লঘু গুরু, তারপরে পেলাম তিনটিতেই লঘু, তারপরে পেলাম গুরু লঘু গুরু, তারপরে পেলাম লঘু, তারপরে পেলাম গুরু। তাহলে আমরা প্রথমেরটা দেখে নেব কি না, আমাদের পূর্ববর্তী যে সূত্র আমরা যে শ্লোকটি মুখস্থ করতে হবে প্রত্যেককে, তাহলে এই গণ নির্ণয় খুব সহজ হয়ে উঠবে। সেটি কি, মস্ত্রী গুরুতি লঘুশ্চ নকারো ভাদি গুরু পুনরাদি লঘুর্য জো গুরু মধ্যগত রল মধ্য সহন্ত গুরু কথিত অন্ত লঘুস্থ গুরু রে কগকারস্তু লকারো লঘু রে কক ক্রমেণ চৈসাং রেখাভি সংস্থানং দর্শতে যথা। তো এখানে আমার রল মধ্য মানে রয়ের লঘু মধ্য, তাহলে এখানে লঘু মধ্যে আছে, সুতরাং উপরটি আমার গণটি হলো র। আবার এখানে তিনটি লঘু, তাহলে ত্রিলঘুশ্চ নকার, তিনটি লঘু হলে দন্তন্য। আবার রল মধ্য লঘু মধ্যে, তাহলে র। আর এখানে লঘু আছে, লঘুর ল হয়, আর গুরু আছে, গুরুর গ হয়, তাহলে আমরা র ন র ল গ আমরা পেয়ে গেলাম। এইবারে দেখতে হবে যে আমার কোন ছন্দের লক্ষণে এই গণগুলি রয়েছে, সুতরাং আমার সেই ছন্দ হবে। আমি এখন সেই জায়গায় যাচ্ছি না, আমি শুধু এখন কি না গণ নির্ণয়ের জায়গায় এসে দেখাচ্ছি। পরবর্তীকালেও আমি আরেকটি উদাহরণ আছে, প্রতিকূলে তব দাস্যমপি স্খমম, প্রতিকূলে তব দাস্যমপি স্খমম। এখানেও তিনটি ভাগ করে নিয়েছি। এখানে প্রতিকূ, এই যে তিনটি, এখানে তিনটিতেই লঘু হয়েছে, কারণ তিনটিই লঘু। আচ্ছা, এখানে কি হয়েছে না, একটি গুরু হয়েছে, প্রথমেরটি গুরু হয়েছে লয়ে একার দীর্ঘস্বর যুক্ত, সুতরাং গুরু। পরের দুটিতেই লঘু হয়েছে, গুরু হয়নি। দয়াকার এখানেও গুরু হয়েছে। আর কি না, এখানে দুটো কারণেই গুরু হয়েছে, একটা দয়াকার, সেই কারণে দীর্ঘস্বর যুক্ত, সুতরাং গুরু। আবার দন্তস্বয় জফলা সংযুক্ত বর্ণের পূর্ববর্তী বর্ণ, সেই জন্য কি গুরু। আবার এই পরের দুটি লঘু। আবার এখানেও কি গুরু, কারণ কয় মূর্ধন্যস, তাহলে এই যে কয়ে মূর্ধন্যস সংযুক্ত বর্ণ, তার পূর্ববর্তী বর্ণ হয়, এটি গুরু হয়েছে, পয় হর্ষই গুরু হয়েছে। আবার এখানে কি, এটা সংযুক্ত বর্ণ লঘু, আর পরেরটি ময় হসন্ত, তাহলে এটিও অনুস্বার যুক্ত, সুতরাং এটি গুরু। এইবারে যখন আমরা দেখছি যে এই লঘু গুরু যখন আমাদের দেখা হয়ে গেল, এবারে কোন কোন গণ হচ্ছে আমাদের দেখে নিতে হবে। তাহলে এখানেও দেখলাম আমরা ত্রিলঘুশ্চ নকারো, অর্থাৎ দন্তন্য হয়েছে, যেখানে তিনটি লঘু দন্তন্য। ভাদি গুরু, ভয়ের আদি গুরু হয়েছে পরেরটিতে, ভয়ের আদি গুরু। আবার কি পরেরটিও তাই, ভয়ের আদি গুরু, পরের দুটি লঘু। আর রল মধ্য, রয়ের লঘু মধ্য। সুতরাং আমাদের এইভাবে গণ নির্ণয় করতে হবে। এরপরে আমরা একটা ছন্দ, আমাদের অনেক সময় ছন্দের বৈশিষ্ট্য উদাহরণ পরীক্ষায় আসে, সেই জন্য আমরা এই আলোচনাটি করেছি যে কত সুন্দরভাবে ছোট্ট করে লিখে নিলে আমাদের যথা সম্ভব সংক্ষেপে উত্তর সুন্দরভাবে দেওয়া যায়। যেমন একটি ছন্দ, সেই ছন্দটি হলো ইন্দ্র বজ্রা ছন্দ। আমি সুন্দরভাবে লিখেছি যে আচার্যেন গঙ্গাদাসেন ছন্দমঞ্জুরি ইতি গ্রন্থে ইন্দ্র বজ্রা ছন্দসহ স্বরূপম কথ্যতে।
অনেকে ইন্দ্র বজ্র ছন্দস্য করে দেয়। ছন্দ শব্দ নর শব্দের মতো নয়, নর শব্দবৎ নয়, ছন্দস শব্দ, অসভাগান্ত শব্দ। তস্মাৎ কারণাৎ ছন্দস শব্দের ষষ্ঠী একবচনে হয় কি ছন্দসঃ। তাহলে আচার্যেন গঙ্গাদাসেন ছন্দমঞ্জুরি ইতি গ্রন্থে ইন্দ্রবজ্রা ছন্দস স্বরূপম কথ্যতে স্যাদিন্দ্র বজ্রা যদি তৌ জগৌ গ, স্যাদিন্দ্র বজ্রা যদি তৌ জগৌ গ। অতঃ যস্য সমবৃত্ত ছন্দস প্রতিপাদং যথাক্রমেণ ত ত জ গ গ ইতি গণাঃ বিদ্যন্তে তত্র সমবৃত্ত ছন্দঃ ভবতি। অর্থাৎ তৌ তৌ অর্থাৎ স্বাধীন্দ্র বজ্রা যদি তৌ, তো তৌ মানে দুটো ত, তয় দ্বিবচনে করা আছে ত ত। জগৌ বর্গজ্য এবং গ দ্বিবচনে হয়েছে জগৌ, বর্গজ্য গ গ। এই বর্গজ্য এবং গ দুটো, তাহলে দ্বিবচনান্ত বর্গজ্য এবং গ, আর শেষে গ। তাহলে ত ত জ গ গ এই গণগুলো যদি থাকে তাহলে ইন্দ্রবজ্র ছন্দ হয়। তাহলে তত্র ইন্দ্রবজ্র ছন্দ ভবতি। ইদং ছন্দঃ একাদশাক্ষর বিশিষ্টম, এই ছন্দ একাদশাক্ষর বিশিষ্ট এবং অত্র পাদান্তে জ্যোতির বিদ্যতে, এখানে পদের অন্তে জ্যোতি বিদ্যমান, কারণ সেখানে জিহ্বা বিশ্রাম নিতে চায়। জ্যোতির জিহ্বষ্ট বিশ্রাম স্থানং, এই যে সূত্র আছে, জ্যোতির জিহ্বষ্ট বিশ্রাম স্থানং, জ্যোতি জিহ্বা যেখানে বিশ্রাম নিতে চায় তাকে জ্যোতি বলে। অশ্য ছন্দস উদাহরণম একটি দেওয়া আছে, সেই উদাহরণটা কি না, অর্থহি কন্যা পরকীয় এব তামদ্য সংস্পৃশ্য পরিগ্রহীতুঃ জাতো মমায়ং বিশদঃ প্রকামম প্রত্যর্পিত ন্যাস ইবান্তরাত্মা। এই শ্লোকটি উদাহরণ হিসেবে আমরা দিয়েছি, অভিজ্ঞানম শকুন্তলমের শ্লোক। সেই শ্লোকটি দিয়ে আমরা দেখিয়ে দিতে হবে কি না, প্রথম লাইনটি স্ক্যান করে দেখিয়ে দিতে হবে তিনটি অক্ষর নিয়ে, এবং কোথায় গুরু হচ্ছে কোথায় লঘু হচ্ছে দেখিয়ে দিতে হবে, এবং কি কি গণ হচ্ছে। এখানে আমরা এইভাবে ভেঙে ভেঙে দেখিয়েছি, এবং পাদান্তে গুরু আমাদের করতে হয়েছে, কারণ পাদান্তে গুরু যদি না করা হয়, পাদান্তে লঘু হয় কিন্তু গুরু যদি না করা হতো তাহলে আমরা ইন্দ্রবজ্র ছন্দের লক্ষণের সঙ্গে মিল হতো না। তাই বলা হয়েছে যে প্রয়োজন অনুসারে কখনো কখনো গুরু লঘু হয়, লঘু গুরু হয়। তো এখানে কি পেলাম না, এখানে আমরা পেলাম অন্ত লঘুস্থ, তাহলে সেই হিসাবে ত হলো। দুটোই পরেরটিও পেলাম অন্ত লঘুস্থ ত, এবং জো কি না, জো গুরু মধ্যগত, যার গুরু মাঝে, এখানে গুরু মাঝে হয়েছে তাই বর্গজ্য, আর গ গ, আর এই দুটি গণ হলো গ গ, তাহলে পাদান্ত গুরু। এখানে পরবর্তী যে চরণগুলো রয়েছে সেগুলোতেও অনুরূপ ভাবে একই রকমের গণ বিদ্যমান। এরপরে পরে কি লিখতে হবে, লেখা হবে না, অস্মিন শ্লোকে প্রথমে পাদে যথাক্রমেণ ত ত জ গ গ ইতি গণা বিদ্যন্তে। এই শ্লোকের প্রথম পাদ অর্থাৎ অর্থই কন্যা পরকীয় এব, এই যে প্রথম পাদ, অস্মিন শ্লোকে প্রথমে পাদে যথাক্রমেণ ত ত জ গ গ ইতি গণা বিদ্যন্তে, অপরেষু পাদেষু অনুরূপমেব গণা বর্তন্তে, এবং অন্যান্য পাদগুলিতেও অনুরূপ গণ বিদ্যমান। অপি ছাত্র পাদান্তে জ্যোতির বিদ্যতে, এবং কি না পাদের অন্তে, চরণের অন্তে কি না জ্যোতি বিদ্যমান, জ্যোতি রয়েছে। এই চিহ্নের দ্বারা স্টার দিয়ে দিয়েছি, এই চিহ্ন ইতি চিহ্নেন চ জ্যোতির নির্দিষ্টতে, এই চিহ্নের দ্বারা জ্যোতি নির্দেশ করা হয়েছে। তস্মাৎ কারণাৎ শ্লোকহয়ং ইন্দ্রবজ্রা ছন্দস প্রকৃষ্টমেকম উদাহরণম, এই কারণ হেতু এই শ্লোকটি ইন্দ্রবজ্রা ছন্দের প্রকৃষ্ট একটি উদাহরণ। এইভাবে আমাদের যদি ছন্দের বৈশিষ্ট্য লক্ষণ এবং লক্ষণ বৈশিষ্ট্য এবং যদি উদাহরণ সমেত যদি আমাকে আলোচনা করতে হয়, তাহলে আমরা এরকম ছোট্ট করে 5 নম্বরের উত্তর করতে পারি। আর ছন্দ নির্ণয়ের ক্ষেত্রে আমি পূর্বের যে স্লাইডে গেলাম, সেখানে আমরা কি করতে পারি না, এরকম ভাবে আমরা সুন্দরভাবে ভেঙে ভেঙে ছন্দ নির্ণয় করতে পারি। হ্যাঁ, এইভাবে। আচ্ছা, এখানে আমি একটা আলোচনা করেছিলাম এই জায়গাতে পরের স্লাইডে, সেটা হলো যে আমরা সমস্ত ছন্দের ক্ষেত্রেই যেগুলো লাল দাগ দেওয়া আছে, শুধু ওই জায়গাগুলো চেঞ্জ করে দিয়ে সুন্দরভাবে আমরা কিন্তু করতে পারি। যদি আমরা বংশস্থ বিলম ছন্দ করি, তাহলে আমরা এখানে লিখতে পারি যে আচার্যেন গঙ্গাদাসেন ছন্দমঞ্জুরি ইতি গ্রন্থে বংশস্থ বিলম ইতি ছন্দস্য স্বরূপম কথ্যতে বদন্তি বংশস্থ বিলম যত জড় ইত্যাদি। আচ্ছা, এরকম যে সমস্ত ছন্দ আছে আমরা করতে পারি, সেখানে যত জড় যে গণ থাকবে সেখানে যত জড় এই গণগুলো লিখতে পারি। আবার এখানে বংশস্থ বিল ছন্দ ভবতি বলতে পারি, বংশস্থ বিলম যত জড়
দ্বাদশ অক্ষর বিশিষ্ট, সুতরাং এখানে বলতে পারি দ্বাদশ অক্ষর বিশিষ্টম। ইদং ছন্দ একাদশ অক্ষর বিশিষ্টম ইন্দ্রপ্রজা, আমি যখন বললাম যে বংশস্থ বিলোম করলাম তখন বলতে পারি যে দ্বাদশ অক্ষর বিশিষ্টম। এইভাবে আবার উদাহরণ দিতে পারি এবং আবার পুনরায় এখানে গণগুলি যত জড় ইতি লিখে বংশস্থ বিলোমের উদাহরণ দিয়ে সেটিকে সুন্দরভাবে দেখিয়ে দিতে পারি। এইভাবে অতি সুন্দর এবং সহজে উত্তর লেখা যেতে পারে। আবার এই যে এখানে আমি আবার এই দেখিয়ে দিয়েছি যে ওই কি যেন বলছিলাম, হ্যাঁ, যে ছন্দ নির্ণয়ের ক্ষেত্রে যেমন এখানে একটি করেছি ভবন্তি নর্মাস তরব ফলাগময়ী। এখানে কি না, আমি এই পুরো চরণটিকে বা পাদটিকে আমি ভেঙে দিয়েছি এবং যত জড় এই গণ হচ্ছে সেটি দেখিয়ে দিয়েছি। কিভাবে না, এখানে যোগুরু মধ্যগত, তারপরে কি হয়েছে অন্ত লঘুস্থ, অতএব ত হয়েছে, তারপরে যোগুরু মধ্যগত এবং রল মধ্য র মাঝে। অস্মিন পদ্য চরণে যত জড় ইতি গণা বিদ্যন্তে, এরকম ভাবে চরণটি ভেঙে সুন্দরভাবে গণগুলি দেখিয়ে আমাদের এইটুকু অংশ লিখে দিলেই সুন্দর উত্তর হয়ে যেতে পারে। কি না, অস্মিন পদ্যচরণে যত জড় ইতি গণা বিদ্যন্তে পদ্যচরণম ইদম দ্বাদশাক্ষর বিশিষ্টম পদান্তে চ জ্যোতির্বিদ্যতে। এই পদ্যচরণ কি না দ্বাদশ অক্ষর বিশিষ্ট এবং এখানে পদান্তে জ্যোতি রয়েছে। তস্মাৎ কারণাৎ অত্র ছন্দস্য নাম কি না, অবশ্য ছন্দস্য নাম কি বংশস্থ বিলম ইতি, সেই কারণে এই ছন্দের নাম বংশস্থ বিলম ইতি। কেন কেন কারণেন না, কারণমিদম ইয়ৎ আচার্যেন গঙ্গাদাসেন ছন্দমঞ্জুরি ইতি গ্রন্থে বংশস্থ বিলম ইতি ছন্দস লক্ষণং ক্রিয়তে বদন্তি বংশস্থ বিলং যত জারো। যতঃ আচার্যেন গঙ্গাদাসেন ছন্দমঞ্জুরি ইতি গ্রন্থে বংশস্থ বিলম ইতি ছন্দস লক্ষণং ক্রিয়তে বদন্তি বংশস্থ বিলম যত জারো। তস্মাৎ কারণাৎ ছন্দ ইদম ছন্দ অবশ্যমেব বংশস্থ বিলম। পরবর্তী আরো একটি শ্লোক চরণ আমি এখানে উল্লেখ করেছি এবং সেই অনুসারে কি ছন্দ হবে সেটিও কিভাবে আমরা মানে ছন্দ নিরূপণ করব, যে কি ছন্দ হয়েছে সেটিও সুন্দরভাবে দেখেছি। আপনারা এটি দেখবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন এবং শেয়ার করবেন, তাহলে অন্ততপক্ষে আমার ভালো লাগবে। ভালো থাকুন, এই বলে আমি স্টপ করছি।